আসসালামু আলাইকুম, প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, আমি জরুরি একটা মিটিংয়ের জন্য আপনাদের ঢাকার রাজধানী শেরাটন হোটেলে আছি। তো ভাবলাম যে আমার হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে, এই খবরগুলো আমি আপনাদের দ্রুত পৌঁছে দিই। কয়েকটা ব্রেকিং খবর দেবো অল্প সময়ের মধ্যে। প্রথম যে খবরটি সেটি হলো, ইরান নতুন একটি স্যাটেলাইট লঞ্চ করেছে এবং এটি দখলদারদের বুকে আবার নতুন কাঁপন সৃষ্টি করেছে। অন্যদিকে লেবানন থেকে হিজবুল্লাহ দখলদার দেশটির গুরুত্বপূর্ণ আরও 3টি স্থানে ব্যাপক অ্যাটাক করেছে: টিভরিয়াস, সাফেদ সিটি এবং তেল আবিব। এবং বলা হচ্ছে এখানে হিজবুল্লাহর দুটো টার্গেট, অর্থাৎ দখলদারদের যে তাদের যে সেনা ঘাঁটি রয়েছে, আর্মি ঘাঁটি, এরকম নতুন 2 থেকে 3টি ঘাঁটিতে আজই প্রথম অ্যাটাক করেছে হিজবুল্লাহ। 3 নম্বর যে খবরটি আসছে এরদোয়ান প্রসঙ্গে, রজব তাইয়েপ এরদোয়ান প্রসঙ্গে। সেখানে বলা হচ্ছে যে রজব তাইয়েপ এরদোয়ান আন্তর্জাতিক বিশ্ব বা মুসলিম বিশ্বের কাছে বারবারই সহযোগিতা চাইছেন ফিলিস্তিনকে রক্ষায়, কিন্তু তাকে সেইভাবে মুসলিম রাষ্ট্রগুলো কোনো সহযোগিতা করছে না। এবং এই ব্যাপারে এরদোয়ান খুব প্রকাশ্যে মুসলিম রাষ্ট্রের সমালোচনা করেছে। চলুন আমি আপনাদেরকে খবরগুলো দেওয়ার চেষ্টা করি। প্রথমে আসি এরদোয়ান প্রসঙ্গে। রজব তাইয়েপ এরদোয়ান ফিলিস্তিন বা গাজাকে রক্ষায় বারবারই মুসলিম বিশ্বের সহযোগিতা চেয়েছে, কিন্তু মুসলিম বিশ্বের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দেশ তারা কোনোভাবে সাহায্যের আশ্বাস দেননি। রজব তাইয়েপ এরদোয়ান এমন কথাও বলেছিলেন যে এই দেশটি যতক্ষণ টিকে আছে এটি আমাদের মুসলমানদের অহংকার এবং ফিলিস্তিন মুসলমানদের পূর্ণভূমি, এটিকে রক্ষা করা প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ। কিন্তু মুসলিম দেশগুলোর যে সংগঠন ওয়াইসি থেকে শুরু করে একটি মুসলিম দেশ এরদোয়ানের এই ডাকে সাড়া দেয়নি। তিনি বলেছেন যে কোনোভাবে মুসলমানদের একটি সামরিক অভিযান চালানো উচিত দখলদারদের বিরুদ্ধে এবং এজন্য মুসলিম রাষ্ট্রকে এক হতে হবে। কেন এরদোয়ান মুসলমান রাষ্ট্রকে এক করতে বলেছেন বা এক হতে বলেছেন, তার প্রধান কারণ ইসরায়েল নামক রাষ্ট্রটার পেছনে পশ্চিমারা কিন্তু একজোট হয়ে নেমেছে। এই লড়াইটা ইসরায়েলের সঙ্গে লড়াই নয়, এই লড়াইটা পশ্চিমাদের সঙ্গে লড়াই। এখন রজব তাইয়েপ এরদোয়ান যদি একা এই যুদ্ধে জড়ান, সেই ক্ষেত্রে একটা বড় বিপদ তুরস্কের জন্য, কারণ এটি নিছক দখলদার রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই নয়, এই লড়াইটা পুরো ইউরোপ এবং আমেরিকাকে নিয়ে লড়াই। আজকে যদি তুরস্ক কোনোভাবে জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে ইসরায়েলকে সমর্থন দেবে পুরো ইউরোপ, ইসরায়েলকে সমর্থন দেবে মুসলিম রাষ্ট্রের বিশ্বাসঘাতকরা, পাশাপাশি ইসরায়েলকে সমর্থন দেবে আমেরিকা। সেক্ষেত্রে লড়াইটা হয়ে যাবে তুরস্কের বিপরীতে সকল শক্তিশালী বা বিশ্বমোড়ল রাষ্ট্রগুলো, যেটা তুরস্কের পক্ষে একা লড়াই করা সম্ভব নয়। তাই এরদোয়ান বারবারই বলছেন তাকে সহযোগিতা করতে বা তুরস্ককে সহযোগিতা করতে, কিন্তু এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো রাষ্ট্রের আশ্বাস বা সহযোগিতার প্রতিশ্রুতি আসেনি, যে কারণে এরদোয়ান কিছুই করতে পারছেন না। পাশাপাশি এরদোয়ান জর্দান এবং মিশরের সহযোগিতা চেয়েছেন, কারণ জর্দানের প্রতিবেশী দেশ হলো ওয়েস্ট ব্যাংক, পাশে রয়েছে ইসরায়েল। আবার মিশর দিয়েই কেবল গাজাতে প্রবেশ করা যায়। মিশর সিনাই উপত্যকা বলেন বা রাফার সীমান্ত বলেন, এই অঞ্চলগুলো বন্ধ রেখেছে, প্রবেশে গাজাতে প্রবেশ করতে দিচ্ছে না। আবার উল্টো দিকে আমরা যে বিষয়টি দেখি সেটি হলো মিশরের প্রতিবেশী দেশ এই দখলদার দেশটি। তো এখন পর্যন্ত এই দুটো রাষ্ট্রের পক্ষ থেকে কোনো মুসলিম সেনাবাহিনীকে সহযোগিতা করা হচ্ছে না প্রকাশ্যে। তারপরও এরদোয়ানের সঙ্গে আব্দুল ফাত্তাহ আল সিসির বৈঠকের পর শোনা গেছে মিশর রাফা সীমান্তের কাছে বা গাজা সীমান্তের কাছে সেনা সমাবেশ ঘটিয়ে পাল্টা হুমকি দিয়েছিল দখলদারদের। এর পরের আপডেট কি এখন পর্যন্ত জানা যায়নি, তবে মিশরের কয়েকজন যুবক তারা গাজায় ঢুকে দখলদার বাহিনীর উপর আক্রমণ করে কয়েকজনকে মেরে আবার সরে গেছে, এই খবরও আসছে। তো এই মুহূর্তে এরদোয়ান চাইছেন মুসলিম বিশ্বকে এক করে দখলদারদের একটা কঠিন প্রতিশোধ নিতে, কিন্তু দখলদারদেরকে প্রতিহত করতে আর কোনো রাষ্ট্র এরদোয়ানের হাত ধরেনি, এরদোয়ানকে একা ছেড়ে দিয়েছে। তো এই বিষয়ে ইরানও তুরস্কের প্রশংসা করে বলেছেন এবং তুরস্কের চেষ্টা ইরানকে সাপোর্ট বা ইরানের
বা লেবাননের হিজবুল্লাহ বা হুতিদের ব্যাপারে তুরস্ক স্পষ্ট বলেছে, যদি ইরান আক্রান্ত হয় কিংবা লেবানন আক্রান্ত হয় তবে তুরস্ক তাদের পাশে দাঁড়াবে। অর্থাৎ দখলদারদের বিরুদ্ধে ইরান এবং লেবাননের পক্ষে দাঁড়াবে ঘোষণাও দিয়েছে এরদোয়ান। প্রিয় দর্শক, আরেকটা গুরুত্বপূর্ণ খবর হলো ইরান তার নতুন একটি স্যাটেলাইট লঞ্চ করেছে। বলা হচ্ছে এই স্যাটেলাইট সফটওয়্যার হার্ডওয়্যার কেন্দ্রিক ইরানের একটা গবেষণার ফল, এবং আগামীতে এই সিস্টেমে ইরান সফটওয়্যার কেন্দ্রিক আরও আপডেট করবে এবং বিশ্বকে চ্যালেঞ্জ করার মতো একটা পসিবিলিটি তৈরি করেছে, বা যা যে কোনো সময় পশ্চিমা শক্তির প্রযুক্তিকে বিট করতে পারবে এই স্যাটেলাইটের মাধ্যমে ইরান। এবং এটার পেছনে ইরানকে চীন এবং রাশিয়ার সহযোগিতা করেছে এমনভাবে বলা হচ্ছে। আসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে খবর, সেখানে এতদিন আমরা গাজায় দেখতাম দখলদার শক্তি যখন গাজার প্রতিরোধ বাহিনীর উপর আক্রমণ করত, তখন সেখানে হামাসের স্নাইপাররা টার্গেট করে দখলদার অফিসারদেরকে মারত। এবং পরবর্তী আমরা ফিলিস্তিন দেখলাম যে ফিলিস্তিনের বিভিন্ন ভবনে গোপনে স্নাইপাররা, অর্থাৎ ইসরায়েলি স্নাইপাররা ফিলিস্তিনের বা ওয়েস্ট ব্যাংকের বা রামাল্লার বিশেষ প্রতিরোধ বাহিনীর ব্যক্তিকে টার্গেট করে গুলি ছুটত। কিন্তু আজকে একটা নতুন ঘটনা ঘটলো ওয়েস্ট ব্যাংকে, মানে যেটা মূল ফিলিস্তিন, সেই ওয়েস্ট ব্যাংকে আজকে মুসলিম স্নাইপাররা দখলদার বাহিনীকে টার্গেট করে বেশ কটাকে ওপারে পাঠিয়েছেন। এবং ওয়েস্ট ব্যাংক এখন প্রচণ্ড উত্তপ্ত অবস্থার মধ্যে রয়েছে। দুপক্ষের মধ্যে বিভিন্ন জায়গায় অ্যাটাক পাল্টা অ্যাটাকের ঘটনা ঘটছে। দুপক্ষই একে অপরকে ছেড়ে কথা বলছে না। যেখানে দখলদার বাহিনী তারা ঐক্যবদ্ধ হয়ে বা করলো বিশেষ টিম নিয়ে আক্রমণে যাচ্ছে, তখনই সেখানে তারা মানে মুক্তিকামের দল তাদের প্রতিরোধ করছে। অর্থাৎ এখন পর্যন্ত গাজার পরবর্তী যে স্থান হিসেবে আমরা বলতে পারি সেটি হলো ওয়েস্ট ব্যাংক। সেখানে কিন্তু দখলদার বাহিনী প্রচুর সংখ্যক সেনা মোতায়েন করেছে এবং তাদেরকে পাল্টা প্রতিরোধ করছে বিভিন্ন প্রতিরোধ বাহিনীগুলো। আসছে আজকের লাইভের মূল খবরটিতে। আবারও সেই হিজবুল্লাহ, লেবাননের প্রতিরোধ বাহিনী হিজবুল্লাহ, তারা আজকে দখলদার দেশটিতে ব্যাপক অ্যাটাক চালিয়েছে। এই অ্যাটাকের মধ্যে 3টি গুরুত্বপূর্ণ শহরের নিউজ সবচেয়ে বেশি আলোচনায় এসছে। এর মধ্যে একটি হলো তেল আবিব, দখলদারদের রাজধানী তেল আবিব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যেটি আসছে সেটি হলো টিভরিজ এবং সাফেদ সিটি। পাশাপাশি আরও বেশ কয়েকটা শহরে, ইসরায়েলের শহরে আক্রমণ করেছে হিজবুল্লাহ। তবে এই 3টি শহরের বেশ কয়েকটা নতুন সেনা ক্যাম্প, আর্মি কি বলবো, ব্যারাককে টার্গেট করে আর্মির যে বিশেষ তাদের যে কমান্ডো বাহিনীর যে বিশেষ ব্যারাকগুলো রয়েছে, ঘাঁটিগুলো রয়েছে, সেইখানে টার্গেট করে ব্যাপক অ্যাটাক করেছে হিজবুল্লাহ। এবং এই অ্যাটাকের ফলে দখলদারদের কয়েকটি সামরিক ঘাঁটি মোটামুটি উড়ে গেছে। তো এখানে বলা হচ্ছে হিজবুল্লাহর পক্ষ থেকে তারা এখানে বিশেষ কিছু ড্রোন ব্যবহার করেছে, যেগুলোকে বলা হয় আত্মঘাতী ড্রোন। এই ড্রোনগুলো সেখানে প্রবেশ করছে, অর্থাৎ যখন হিজবুল্লাহর মুক্তিকামীর দল প্রতিরোধ বাহিনীগুলো এই ড্রোনগুলো ছুটছে, তখন এগুলো ঢুকে যাচ্ছে দখলদার দেশটির ভেতরে এবং সেখানে তারা ঢুকে দখলদারদের টার্গেটগুলোতে অ্যাটাক করে সেখানে এই ড্রোনগুলো নিজেই ধ্বংস হয়ে যায়। অর্থাৎ ইরানের এক ধরনের বিশেষ আত্মঘাতী ড্রোনের খবর আপনারা জানেন, যেগুলো রাশিয়াও আমরা দেখলাম যে ইরানের বিরুদ্ধে ব্যবহার করেছে। তো অনেকটা সেই টাইপেরই এই ড্রোনগুলো, এগুলো ঢুকে যাচ্ছে ইসরায়েলের বিভিন্ন শহরে। সেখানে ঢুকে এগুলো নিজেই সেখানে ব্লাস্ট ঘটাচ্ছে এবং নিজেই সেখানে উড়ে যাচ্ছে। তো এই আত্মঘাতী ড্রোনগুলো হিজবুল্লাহ সবচেয়ে ভয়ঙ্কর হয়ে গেছে এখন দখলদার দেশটির জন্য। এবং এই ড্রোনগুলো দখলদারদের গুরুত্বপূর্ণ শহরের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোতে যাচ্ছে এবং সেখানে গিয়েই এগুলো বিস্ফোরণ ঘটাচ্ছে। এবং আজকের লেটেস্ট আপডেট বলছে প্রচুর সংখ্যক দখলদার প্রাণ হারিয়েছে এই আত্মঘাতী ড্রোনের আক্রমণ। পাশাপাশি হিজবুল্লাহ রকেট এবং মিসাইল আজকে মোটামুটি বৃষ্টির মতো দখলদার দেশটির এই তিভরিজ, সাফেদ এবং তেল আবিবে আক্রমণ করেছে। পাশাপাশি সীমান্ত এরিয়াতেও আক্রমণ করেছে। এবং কয়েকটি ভিডিও ফুটেজে আমি দেখলাম দখলদারদের কয়েকটি আনন্দপূর্ণ, অর্থাৎ বিয়ে বাড়ি
বা তারা উৎসব করছে, সেই সকল জায়গায় এই ড্রোনগুলো, এই মিসাইলগুলো আশ্রয় পড়ছে এবং ব্লাস্ট ঘটাচ্ছে, এবং অনেকগুলো মানুষের উৎসব মুখর স্থানগুলোকে মোটামুটি কান্নার স্থানে রূপ দিয়েছে হিজবুল্লাহ। এক কথায় দখলদার দেশটি আর স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। তাদের পুরো স্বাভাবিক জীবনকে গাজার মতো একটা আতঙ্ক বা টেনশনের সময় রূপ দিয়েছে হিজবুল্লাহ। এবং হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, যারা গাজার মানুষের কান্নার কারণ তৈরি করেছে তাদেরকে আমরা হাসতে দেব না। প্রতিদিনই তাদের মধ্যে আমরা ঢুকবো এবং প্রতিদিনই তাদের মধ্যে আমরা আতঙ্ক সৃষ্টি করে এইভাবেই তাদের বুকে আমরা ভয় ধরিয়ে দেব। দর্শক, আপনি কি এই বিষয়ে একমত যে ওরা গাজার মানুষকে যেভাবে, নিরীহ মানুষকে আমরা দেখেছি, গাজার খবরগুলো আপনারা যারা পেয়েছেন দেখেছেন যে জাতিসংঘ নির্ধারিত যে স্থানগুলোতে সাধারণ মানুষকে আশ্রয় দেওয়া হয় সেই স্থানগুলোতে ওদের আক্রমণগুলো সবচেয়ে বেশি হয়েছে। এই পর্যন্ত লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছে, অফিসিয়ালি 50,000-এর মতো মানুষ প্রাণ হারিয়েছে। তো এই মানুষগুলোকে ওরা কিন্তু যুদ্ধক্ষেত্রে গিয়ে আক্রমণ করে মারেনি, এদেরকে মেরেছে সেই যেখানে শরণার্থীরা আশ্রয় নিয়েছে, নারী, শিশু, বৃদ্ধ, সেখানে ওরা এয়ার স্ট্রাইক চালিয়ে, ড্রোন স্ট্রাইক চালিয়ে মানুষগুলোকে মেরেছে। তো এবার হিজবুল্লাহ প্রতিশোধ নিচ্ছে, ওদের মানে সিভিলিয়ানরা যেখানে অবস্থান করছে সেখানে ওরা মাঝে মধ্যে মিসাইল ছুঁড়ে মারছে। এতে করে ওদের দেশের জনগণকে বোঝাচ্ছে যে তোমার দেশের প্রধানমন্ত্রী, তোমার দেশের আর্মি ফিলিস্তিনের সাথে, গাজার সাথে কি আচরণ করছে দেখো। গাজাবাসী এবং তোমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, প্রত্যেকটি মানুষের অধিকার আছে শান্তিতে বসবাস করা। তোমরা বিয়ের উৎসব পালন করছো, অন্যদিকে গাজার মানুষগুলো তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। তাদের শিশুদের স্কুল তো বন্ধই হয়েছে, তারা এখন ঘরে নেই, তারা আসছে কোথায়? তাঁবু গেড়ে তারা শরণার্থী ক্যাম্পে, সেই তাঁবুর মধ্যে বোম্বিং করছে দখলদাররা, দেখো তোমরা। এবং লেবাননের হিজবুল্লাহ ঠিক দখলদারদের নাগরিকদেরকে এই মেসেজটি দেওয়ার জন্য মাঝে মাঝে থেমে থেমে সিভিলিয়ানদের টার্গেট করছে, এবং এতে করে দখলদারদের জনগণ নেতানিয়াহুর বিরুদ্ধে সরব হয়েছে। তারা রাজধানীর সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে লক্ষ লক্ষ ইহুদিরা রাস্তায় নেমে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছে। এই হলো সেখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, বিদায় নিচ্ছি। তার আগে আবারও বলছি, আমি আমার বাসাতেও নেই, স্টুডিওতেও নেই। আমি একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য এসেছিলাম ঢাকার শাহবাগে হোটেল কন্টিনেন্টাল, আগে যদি এটাকে বলা হতো শেরাটন। তো সেখান থেকেই আলো আধারি সুইমিংয়ের পাশে বসে লাইভটি করলাম, কারণ আপনাদের অপেক্ষার পালা শেষ হচ্ছে না, আপনাদের জন্য এই ভিডিওটি করলাম। আশা করি আপনার, এটি হলো শেরাটনের সুইমিং। আমি এটা আমার ব্যাকগ্রাউন্ড রেখে আজকে আমি লাইভটা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। বিদায় নিচ্ছি। এখানে খেজুর গাছ আছে, দেখেন, অনেকটা অ্যারাবিয়ান স্টাইল।